আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি তোমাদের শাকিল ভাইয়া আবার একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম। আমি দীর্ঘ ১৬ বছর আমি ফার্মগেটে অফলাইন কোচিংয়ের সাথে জড়িত। প্রায় ১৬ বছর, অনেকটা সময়। এবং আমি যখন থেকে আমি কোচিং শুরু করাই, মানে অ্যাডমিশনের টেস্টের কোচিং করাই, তখন হয়তো তোমরা কত বছর জন্মাইছো, অনেকে হয়তো জন্মাওনি, আবার অনেকে 1-2 তে পড়ো। এখন আমার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি জাস্ট আজকে ১০টা পয়েন্টের কথা বলবো। তুমি মিলায় নাও যে এই ভুলগুলো তুমিও করবা। যে কোচিং টাইমে আমরা এই যে আমাদের এইচএসসি দিয়ে এসে যখন ফার্মগেট, এই যে সুন্দর একটা জায়গা, ফার্মগেটে যখন আমরা কোচিং করতে আসি, এই কোচিং করতে এসে আমরা কি কি ভুল করি, এই ভুল নিয়ে আজকে আমি আমি একটা কথা বলবো, গাইডলাইনমূলক কথা বলবো যে এই ভুলগুলো যদি তোমরা করে থাকো তাহলে এখন থেকে বাদ দাও, না হলে কিন্তু আমাদের চান্স পাওয়ার জন্য এইগুলো বাধা হয়ে দাঁড়াবে। নাম্বার ওয়ান, দেখি নাম্বার ওয়ান আমরা কি ভুল করি। সেটা হচ্ছে শুধু ক্লাসে বসে থাকা। ম্যাক্সিমাম এই যে আজকে সকালবেলাও আমি ৩টা ক্লাস নিয়ে আসছি, আমি হচ্ছে 3টা ক্লাস নিছি। ম্যাক্সিমাম স্টুডেন্ট, অর্ধেক স্টুডেন্ট দেখা যায় যে সামনের বেঞ্চে ৩-৪ জন, মানে ৩-৪টা রো, তারা একটু মন দিয়ে ক্লাস করে। বাকিবার ম্যাক্সিমাম পিছনে হাঁ করে বসে থাকে, কিচ্ছু মানে তারা ক্লাসে বসে থাকতেই পছন্দ করে, মনে করে যে আমি ক্লাসে আসছি, ক্লাসে আসলে শেষ। তারা মানে পড়াশুনো আসলে তারা হাল ছেড়ে দিছে প্রথম থেকে, একদম প্রথম দিন, মাত্র কোচিং শুরু হয়েছে 2 থেকে 3 মাস, প্রথম থেকে তাদের হাল ছেড়ে দেওয়া যে আমি পারবো না। এখন তারা মনে করে যে আমার রেজাল্ট হয়তো খারাপ, এসএসসি রেজাল্ট খারাপ, এইচএসসি রেজাল্টও খারাপ হবে। আবার হয়তো হচ্ছে মনে করে যে আমার এইচএসসির মানে যেহেতু রেজাল্ট এখনো দেয়নি, রেজাল্টটা খারাপ হতে পারে, পারিবারিক চাপে বাবা মা জোর করে কোচিংয়ে ভর্তি করা দিছে। এখন এসএসসি এইচএসসির রেজাল্ট কি হবে না হবে সেইটা নিয়ে যদি আমি এখন থেকে হাল ছেড়ে দিই, তাহলে কোচিং করার দরকার কি? খামাখা টাকা নষ্ট। সেক্ষেত্রে ক্লাসের মধ্যে শুধুমাত্র চুপচাপভাবে বসে থাকা, এটা আমি প্রায় লক্ষ্য করি আমার ক্লাসে, যে সবাই অর্ধেকের বেশি স্টুডেন্ট ক্লাসে কোনো পার্টিসিপেটই করে না। 2 নম্বর, প্রশ্ন না করা। আমি আমার ক্লাসগুলোতে সবসময় বলি যে আপনারা, তোমরা আমার কাছে প্রশ্ন করো যে ভুল, মানে মনে রাখবা যে তোমরা কিন্তু টাকা দিয়ে, একটা হিউজ অ্যামাউন্টের টাকা দিয়ে আমরা হচ্ছে অফলাইন কোচিংয়ে ভর্তি হই, কিন্তু ক্লাসে যে আবার যারা ঢাকার বাইরের থেকে স্টুডেন্ট আমরা ঢাকায় আসি, তখন হচ্ছে প্রথম কয়েকদিন 1 মাস 2 মাস আসলে আমাদের জড়তা থাকে একটা, যে আমি আসছি নতুন একটা জায়গা, যারা হোস্টেলে থাকে নতুন পরিবেশ, সব কিছু কাটায় ওঠে। কারণ আমাদের এইচএসসি পর্যন্ত আমরা বাসায় ছিলাম, মা বাবার কাছে ছিলাম, হুট করে ঢাকায় চলে আসছি, এসে আমি একটা নতুন পরিবেশে যাচ্ছি, সেখানে কাউকে চিনি না, ম্যাক্সিমাম আননোন পার্সন, এখানে নানান জেলার নানান রকম মানুষ আছে। আবার প্রত্যেকটা ক্লাসে ঢাকার কিছু স্টুডেন্ট আছে, স্বাভাবিকভাবে ঢাকার স্টুডেন্টরা একটু ফাস্ট, স্মার্ট হয়, মানে তাদের সাথে মানে নিজের কাছে নিজেকে আমি গুটায় রাখি, প্রশ্ন করি না। এখন আমার কথা হচ্ছে, একটা ক্লাসে ৬০ জন স্টুডেন্ট, ৫৯ জন একটা টপিক বুঝে ফেলছে, স্যার যেটা বলছে সেটা ৫৯ জন বুঝে ফেলছে, বাকি একজন হচ্ছে তুমি। এখন তাই বলে কি তুমি প্রশ্ন করবা না? সবাই তুমি মনে করো যে আমি যদি এই প্রশ্নটা করি স্যারের কাছে, তাহলে মনে হয় আমার মানিজ্য থাকবে না। না, এইটা একদম ভুল। প্রথম থেকে তোমরা যারা কোচিং করতেছো খেয়াল রাখবা যে তুমি যে টপিক বুঝবা না, সে যে স্যার, যেখানে যে স্যার হোক, তুমি তার কাছে প্রশ্ন করবা যে ভাইয়া অথবা স্যার এটা আরেকবার বলেন, আমি বুঝিনি। এখন স্যার যদি ঝাড়ি দেয়, আমার জানা মতে কোচিং সেন্টারের ভাইয়ারা ঝাড়ি দেবে না, তোমাকে আবার বোঝাই দেবে। যদি ইন কেস তোমাকে ঝাড়ি দেয়, তাহলে তুমি পরিচালকের কাছে কমপ্লেন দাও, তুমি শাখায় বলো যে আমাকে বুঝতেছি না, যে আমি আমি প্রশ্ন করছি, আমাকে ঝাড়ি দিছে। কিন্তু চুপচাপ থাকা কোনো সলিউশন না। তুমি একটা কোচিংয়ে গেলে, একটা ক্লাসে একটা টপিক বুঝলে না, বাসায় চলে আসলে, তাহলে ঝামেলা না? এখানে তো লস তো তোমার। সুতরাং তুমি ক্লাসের মধ্যে তোমার সম্পূর্ণ পড়াটা তোমার আদায় করে নিয়ে আসা তোমার দায়িত্ব। সুতরাং কালকের থেকে যারা ক্লাস করবা, অবশ্যই কি করবা, তোমরা প্রশ্ন করবা, স্যারদের কাছে প্রচুর পরিমাণের প্রশ্ন করবা। ৩ নম্বর, শু- শুধু কোচিংয়ের নোটে ভরসা করা। প্রত্যেকটা কোচিংয়ে লেকচার শিট দেয়, তাই না? লেকচার শিট দেয়। এখন অনেকে আবার হয়তো মনে করে যে এই শুধু কোচিংয়ের শিট পড়লেই মনে হয় আমার কাছে এনাফ। না, শুধু কোচিংয়ের শিট কখনো এনাফ না, তার সাথে তার জন্য অ্যানালাইসিস বুক কিংবা কোশ্চেন ব্যাংক লাগবে। শিটের উপরে ডিপেন্ড করা, কারণ একটা শিট নিশ্চয়ই এত মোটা হবে না, সব ভার্সিটির সকল প্রশ্ন থাকবে না এখানে। সুতরাং তুমি যদি শুধুমাত্র শিটের উপরে ভরসা করো, নোটের উপর ভরসা করো, কোচিং থেকে যেটা সরবরাহ করে, তাহলে কিন্তু তুমি বোকামি করতেছো। তারপর হচ্ছে রিভিশন না দেয়া, একটা মারাত্মক ভুল আমাদের। আমরা আজকে যেটা পড়তেছি ক্লাসে, যে কোনো পড়া হতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, কোনো একটা পড়া পড়ে রেখে দিচ্ছি, রিভিশন আমরা দিচ্ছি না। বাসায় যে বা বড় জোর আজকে রাতের বেলায় আমরা রিভিশন দিচ্ছি। আবার আরেক দল স্টুডেন্ট কি করে, বা ক্লাসে একরকম এক জিনিস তুলে নিয়ে আসে খাতা, বাসায় যে সে হচ্ছে কি করে, বই দেখে বা শিটের অঙ্ক প্র্যাকটিস করে, প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করে, কিন্তু ক্লাসের মধ্যে কি পড়ালো, যেটা আমি খাতায় লিখলাম, ওইটা কিন্তু আমরা রিভিশন দিই না।
আবার কেউ রিভিশন দিলেও মানে রাতের বেলায়, আজকে রাতের বেলায় দিই। এখন হচ্ছে কি যে প্রতি শনি সোম বুধ বা রবি মঙ্গল বৃহস্পতিতে আজকে আমি ফিজিক্স ক্লাস করতেছি, তারপরে কেমিস্ট্রি, তারপরে ম্যাথ বায়োলজি, আবার ফিজিক্স, এরকম করতে করতে দেখো যে 3 সপ্তাহে তোমরা কিন্তু অনেকগুলো লেকচার শিট কমপ্লিট করে ফেলছো। যখনই এখন তুমি চিন্তা করে দেখো তো, যখন তোমার কোচিং প্রথম দিন শুরু হলো, প্রথম যে ক্লাসটা করছিলে সব ক্লাস সব কিছু কি তোমার মনে আছে? না, কিচ্ছু তোমার মনে নাই, ম্যাক্সিমাম জিনিস তুমি ভুলে গেছো। তোমার উচিত ছিল এর মাঝে মাঝে প্রত্যেকটা দিন একটু ওইগুলো একটু রিভিশন দেয়া, তাহলে হতো কি আমার আজকে সব কিছু মনে থাকতো। তুমি যদি মনে করো যে পরীক্ষার আগে আমি আবার রিভিশন দেবো, তাহলে কিন্তু ভুল, পরীক্ষার আগে তুমি রিভিশন দিতে পারবে না। তারপর হচ্ছে ক্লাস বাদ দেওয়া, একান্ত যদি কোনো কারণ না থাকে এই সময় আসলে অন্য কোনো কারণ দেখানোটা, তোমরা আসছো কোচিং করতে, তোমাদের টার্গেট হচ্ছে আমি আসছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, আমি বুয়েটে পড়বো, আমি মেডিকেলে পড়বো, আমার এখন একটাই পেশা, আমার একটাই নেশা, সেটা হচ্ছে চান্স পাইতে হবে। আর চান্স পাওয়ার জন্য ক্লাস, তাহলে ক্লাস কেন মিস দেবো? আমার 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 অভিজ্ঞতা বলি, আমি প্রথম লেকচারে যখন ক্লাসে ঢুকি আমার রুম থাকে ভরা, তারপরের লেকচার একটু কমে, তারপরের লেকচার একটু কমে, এরকম করতে করতে 5-6টা লেকচার পরে অর্ধেক স্টুডেন্ট ফাঁকা হয়ে যায়। সেই অর্ধেক স্টুডেন্টগুলো আসলে যায় কই? তারা কি বাসায় চলে যায়, নাকি পড়াশোনা ছেড়ে দেয়, হোস্টেলে বা মেসে থাকে, আসে না, ইচ্ছা করে আসে না, এটা আসলে আমি জানি না। তারা হচ্ছে কি করে, ক্লাসের সংখ্যা, স্টুডেন্ট সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে, তুমি এতগুলো টাকা দিয়ে তুমি কোচিং করলে, কোচিংয়ে ভর্তি হয়েছো, অর্ধেক পথে ছেড়ে দিলে, এটা তো ঠিক না। তোমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সকল ক্লাস করতে হবে। তারপর প্র্যাকটিস না করা, এইবার আমরা কি করলাম, ক্লাসের মধ্যে পড়ালো যাই নোট আমরা বাসায় দেখলাম, কিন্তু স্যাররা ক্লাসে কয়টা, আমি নিজে কতগুলো প্র্যাকটিস করাতে পারবো? আমি এক একটা নিয়মের এক একটা অঙ্ক প্র্যাকটিস করাতে পারি, তাই না? এখন একটা অধ্যায়ে 10টা 20টা টাইপের প্রশ্ন আছে, প্রত্যেকটা টাইপের আমি একটা প্রশ্ন আমি ক্লাসে করাই দিলাম। আমি আমার জায়গার থেকে বলতেছি, আমি যেহেতু ক্লাস নিচ্ছি 15 বছর 16 বছর ধরে, আমি জানি যে এই ঘটনাগুলো ঘটে। তাহলে আমি যে একটা টপিক থেকে একটা প্রশ্ন টপিক আমি সর্বোচ্চ সমাধান করতে পারি, আমার তো টাইমে, ওই টাইমের মধ্যে আমি অনেক টাইপ পারবো না। তাহলে তোমরা যদি বাসায় যে প্র্যাকটিস না করো, একই টাইপের 4-5টা ম্যাথ যদি না করো, তাহলে তুমি কিভাবে ভালো করবা? পারবা? পারবা না। সুতরাং তোমাকে বাসায় যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তারপর যে ভুলটা আমরা করি, মডেল টেস্ট বা ক্লাস টেস্ট যেগুলো, বিশেষ করে এখন তো ক্লাস টেস্ট, মডেল টেস্ট এখনো শুরু হয়নি, এইগুলো সিরিয়াসভাবে আমরা দেই না। যে কোনো রকম যাই, যেহেতু প্রত্যেক দিনই আমাদের একটা পরীক্ষা থাকে, আমরা এটা করে সিরিয়াসভাবে দেই না। কিন্তু এই পরীক্ষা যে সিরিয়াসভাবে দেবে, তুমি লিখে রাখো, গ্যারান্টি সে চান্স পাবেই পাবে, নিশ্চিত সে চান্স পাবে। এখন কথা হচ্ছে শুধু পরীক্ষা দেব তা না, পরীক্ষাটা আমি দেব 15 মার্ক বা 20 মার্ক, প্রত্যেক দিন আমি পরীক্ষাটা দিচ্ছি, আমি 15-র মধ্যে 10 পাচ্ছি, 8 পাচ্ছি, আমার 7টা ভুল যাচ্ছে, 5টা ভুল যাচ্ছে, যেই 5টা ভুল যাচ্ছে, যেই 7টা ভুল যাচ্ছে, সেইটা নিয়ে যদি তুমি অ্যানালাইসিস না করো যে আমার কেন ভুল গেল, ওইটা আমি আবার পড়বো, ওইটা কেন হলো, এইগুলো না করলে তুমি আসলে চান্স পাবা না। দেখো, চান্স পাওয়াটা এত সহজ না, সহজ আবার এত সহজ না। 1,20,000 স্টুডেন্ট পরীক্ষা দেবে, 1,10,000 স্টুডেন্ট পরীক্ষা দেবে, সেখানে আমাদের 5% পাস করতেছে, পাসই করতেছে 5%। সুতরাং তোমাকে অবশ্যই, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখে থাকো বা পাবলিক ইউনিভার্সিটির স্বপ্ন দেখে থাকো, তোমাকে সব কিছু বাদ দিয়ে এই 3 মাস, আগামী 3 মাস, অলরেডি কিন্তু 1 মাস শেষ, হিসাব করে দেখো, অলরেডি 1 মাস শেষ, আমরা বড়জোর আর 2 থেকে আড়াই মাস সময় পাবো। সুতরাং এখন থেকেও সময় আছে, তুমি সিরিয়াস হও যদি তুমি চান্স পেতে চাও। আর যদি মনে করো যে না, আমার টাকা পয়সা আছে, আমি প্রাইভেটে পড়বো বা কোনো সমস্যা নাই, আমার চান্স না পাইলে হচ্ছে, তাহলে ভিন্ন কথা। আর যারা মনে করো যে না, আমাকে চান্স পাইতেই হবে, সুতরাং এখন থেকেই সাবধান হয়ে যাও। বন্ধুদের সাথে বেশি আড্ডা দেয়া, আচ্ছা এই 3 মাস আমি কেন বন্ধুদের সাথে আড্ডা দেবো? আমি কেন বন্ধুদের সাথে আড্ডা দেবো? কেন চার দোকানে যাব? কেন আমরা সবাই দল বেঁধে টিএসসি যাব, আমরা পার্কে যাব, মুভি দেখতে যাব? কেন? জীবনটা তো পড়ে আছে, তোমার জীবনটা পড়ে আছে, তুমি একটা জায়গায় চান্স পাও, চান্স পেলে দেখবা ক্লাস শুরু হতে 6 মাস দেরি হচ্ছে, 5 মাস, 1 বছর দেরি হচ্ছে। ওই 1 বছর তুমি ধুমায়ে ঘোরো, একদম টেকনাফ থেকে তেতুলিয়া, কক্সবাজার যাও, বান্দরবন যাও, এখানে যাও, সেখানে যাও, তুমি কোনো তো কেউ আটকাবে না, আটকাবে না, তুমি যাইতে পারবা। এখন তো ভর্তি হও, ভর্তি হওয়ার পরে দেখবা প্রত্যেক বছর কয়েকবার আমাদের ডিপার্টমেন্ট থেকে ট্যুরে নিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, তুমি লাইফটাকে এনজয় করতে পারবা ফুললি। কিন্তু যদি তুমি চান্স না পাও, তাহলে আগামী 1 বছর পর্যন্ত তোমার ঘোরা কি, তোমার ফুল ফ্যামিলিও যদি কক্সবাজার যায়, তোমার যেতে ইচ্ছা করবে না, তোমার মন খারাপ হয়ে যাবে। তাহলে সুতরাং এই 3 মাস আমি কি নিজেকে একটু কন্ট্রোল করতে পারি না? 3 মাস কি আমি একটু ঘোরাফেরা, আড্ডা, এইগুলো বাদ দিতে পারি না? কেন পারবো না? আমরা আড্ডা দেবো, পরে দেবো।
এখন আমাদের দরকার নাই। এই সময়ে যদি আমরা বিকেল বেলায় বা কোচিং থেকে ফেরত এসে বা কোচিংয়ে আমার 10টায়, আমি 8টায় যেয়ে বসে আছি, 8টায় নিচের চার দোকানে বসে আছি, আবার কোচিং শেষ আবার গল্প গুজব করে বাসায় যাচ্ছি, তোমার লস। এই টাইমটুকু তুমি এসে বাসায় এসে না পড়তে চাইলে শুয়ে থাকো, শরীরটাকেও ঠিক রাখতে হবে। সুতরাং একটা টাইম আমি এখানে বাজেভাবে নষ্ট করতে পারবো না। চান্স পাইতে গেলে আমাকে অনেক কিছু মেনটেন করতে হবে। তারপর শুধু শিক্ষক পড়াবে ভেবে বসে থাকা। এখন তোমরা যদি মনে করো আমি কোচিংয়ে ভর্তি হয়েছি, ব্যাস আমাকে যে স্যার সব কিছু পড়ায় দিচ্ছে, একেবারে সব আমি পড়ায় দিচ্ছি, না, এটাও অ্যাবসলিউটলি রং। কারণ একটা ক্লাসে সব কিছু পড়ানো সম্ভব হয় না। তোমাকে দেখতে হবে, বুঝতে হবে যে আমাকে আসলে কি কি টপিক পড়ালো, আসলে কি কি আমাদের পরীক্ষায় আসে, এই অধ্যায় থেকে কোনগুলো বাদ গেল, সেগুলো হলো না কেন, সেইগুলো তোমাকে পড়তে হবে। সুতরাং শুধু শিক্ষকের উপরে ডিপেন্ডেন্ট হওয়া উচিত নয়। এই জন্য তোমাদেরকে আমরা বলি যে একটা অফলাইনের পাশাপাশি যদি একটা অনলাইন কোর্স থাকে কেনা, তাহলে আমরা একটা ক্লাস অফলাইনে করে আসলাম, সেই ক্লাসের ভিডিওটা যদি আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা, আমাদের ভিডিওগুলো খুব ছোট ছোট, বেশি ডিউরেশন না, বড় জোর 4 ঘন্টা, 2 ঘন্টা বা 4 ঘন্টা দেখলাম, ব্যাস দুইটা যখন আমি একবারে ওইখানে একটা ক্লাস করলাম, এখানে বাসায় বসে ভিডিও দেখলাম, ব্যাস 100% প্রিপারেশন কমপ্লিট। তারপর নিজের পড়ার রুটিন না থাকা। আসলে তুমি বুকে হাত দিয়ে বলো, তুমি 1 মাস পরীক্ষা শেষ, প্রায় 3 সপ্তাহ কোচিং হয়ে গেছে, কে কয়জন রুটিন ফলো করি? আমার ধারণা 90% স্টুডেন্টের কোনো রুটিন নাই। তারা ইচ্ছা মতো, আজকে আমি কোচিং থেকে ফিজিক্স পড়ে আসছি, বাসায় যে ফিজিক্স পড়লাম, ভালো লাগতেছে না, বায়োলজি পড়লাম, ভালো লাগতেছে না, ম্যাথ পড়লাম, ভালো লাগতেছে না, কেমিস্ট্রি পড়লাম, কালকে কিছুই পড়লাম না। এইভাবে আসলে চান্স পাওয়া যাবে না। চান্স পাওয়ার কম্পিটিশন এখানে, এইটা বাজারটা খুব কঠিন একটা জায়গা। এখানে আমরা পাশ করতে, ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করতে হিমশিম খাচ্ছি। তুমি পাশ করলেই নিশ্চিত সিট পাচ্ছ, তারপরও সেই এখানে আমাদের সিট ফাঁকা পাচ্ছি না। সুতরাং নিজেকে একটু গুছাই ফেলো, আগামী আর 2-3 মাস আছে, নিজেকে গুছাই ফেলো, একটা রুটিন করো যে আমি আজ প্রত্যেক দিন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কীভাবে পড়া যায়, প্রত্যেক দিন কীভাবে আমি সকালবেলায় ফিজিক্স পড়বো, ম্যাথ পড়বো। আমি একটা ভিডিও তোমাদেরকে দিছিলাম রুটিন তৈরি করে, যে আমি এখন এই টাইমে পড়বো, কোনোটা কখন রিভিশন দিব, কখন ম্যাথ করব, কখন আমি থিওরি পড়বো, কখন আমি রেস্ট নেব, সব কিছু যদি তুমি রুটিনের মধ্যে নিয়ম মাফিক করতে পারো, তাহলে তুমি চান্স পাবা। তাহলে এই 10টা ভুল দয়া করে তোমরা করো না। এই 10টা ভুল করলে তোমরা কিন্তু কোচিং করার পরেও চান্স পাবা না। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।